নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মাতঙ্গিনীর কাহিনী। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি অনিন্দিতা। ষোড়শ বর্ষীয়া যুবতী এলোকেশী তারকেশ্বরের মোহান্তের সহিত ব্যভিচারিণী হইয়াছিল বলিয়া এলোকেশীর স্বামী তাহাকে খুন করিয়াছিল। সেই ব্যাপার লইয়া একদিন বাংলাদেশে মহা হুলস্থুলু পড়িয়া গিয়াছিল। সে সম্বন্ধে কত ছড়া কত গান উঠিয়াছিল। গ্রামে গ্রামে ভিখারীরা সেই গান গাহিয়া ভিক্ষা করিত। এলোকেশীর মতো না হোক, মাতঙ্গিনীর ব্যাপারেও একসময় বাংলাদেশকে অত্যন্ত চঞ্চল করিয়া তুলিয়াছিল। মাতঙ্গিনী অথবা তাহার প্রেমিক অথবা দুইজনে মিলিয়া মাতঙ্গিনীর স্বামীকে হত্যা করিয়াছিল। তাহার প্রেমিক পলাইয়াছিল, পুলিশ তাহাকে ধরিতে পারে নাই। মাতঙ্গিনীর যাবজ্জীবন দ্বীপান্তরের হুকুম হয়। এই ঘটনাটি বিখ্যাত সাহিত্যিক কৃষ্ণনগর নিবাসী শ্রীযুক্ত রায় বাহাদুর দীননাথ সান্যালের মুখে যেমন শুনিয়াছি তাহাই বর্ণনা করিতেছি। মাতঙ্গিনীর স্বামীর বাস ছিল নদিয়া জেলার কোনো এক পল্লীগ্রামে। সংসারে কেবল স্বামী, স্ত্রী ও একটি শিশুপুত্র। স্বামী বড় গরিব, কিছু ইংরাজি লেখাপড়া শিখিয়াছিল, নানা স্থানে চাকরির জন্য দরখাস্ত পাঠাইত। ক্রমে তাহার চাকরি একটি জুটিল উত্তর পশ্চিমাঞ্চলের কোনো এক শহরে, কিন্তু বেতন এত অল্প যে সে ব্যক্তি স্ত্রী পুত্রকে নিজ সঙ্গে লইয়া যাইতে সাহস করিল না। প্রতিবেশীরা তাহাকে অভয় দিলেন, তোমার স্ত্রীপুত্রের জন্য কোনো চিন্তা তুমি করো না, যাও গিয়ে কর্মে ভর্তি হও, মন দিয়ে কাজকর্ম করলে নিশ্চয়ই তোমার উন্নতি হবে, মাইনেও বাড়বে, তখন এসে তোমার স্ত্রী পুত্রকে সেখানে নিয়ে যেও। যুবক প্রতিবেশীদের তত্ত্বাবধানে স্ত্রী ও 2 বৎসর বয়স্ক পুত্রকে রাখিয়া কর্মস্থানে গমন করিল। সেখানে গিয়া কঠোর পরিশ্রমে সে আপন কার্য করিতে লাগিল। মনিব খুশি হইয়া মাঝে মাঝে কিছু কিছু করিয়া তাহার বেতন বৃদ্ধি করিয়া দিতেন। মাতঙ্গিনী তখনকার দিনেও লেখাপড়া জানিত। স্বামীর সহিত নিয়মিতভাবে সে পত্র বিনিময় করিত। স্বামী তাহাকে মাসে মাসে খরচের টাকা মানি অর্ডারে পাঠাইয়া দিত। স্বতন্ত্র বাসা ভাড়া করিয়া স্ত্রীপুত্র আনিয়া বাস করিবার উপযোগী বেতন যখন তাহার হইল, তখন তাহার চাকরি প্রায় 3 বৎসর পূর্ণ হইয়াছে। মাতঙ্গিনীর স্বামী তখন 1 মাসের ছুটির দরখাস্ত করিল। ছুটি মঞ্জুরও হইল। সে তখন স্ত্রীকে পত্র লিখিল, ভগবান এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। এতদিনে আমার এমন ক্ষমতা হইয়াছে যে বাসা ভাড়া করিয়া তোমাদের আনিয়া নিজের কাছে রাখি। 1 মাসের ছুটি পাইয়াছি। অমুক দিন হইতে আমার ছুটি আরম্ভ। অমুক তারিখে বাড়ি পৌঁছিব। 1 মাস বাড়িতে থাকিয়া বাড়ি তালা বন্ধ করিয়া তোমাদের লইয়া এখানে চলিয়া আসিব। মাতঙ্গিনী ছিল অত্যন্ত রূপসী। স্বামীর বিদেশ গমনের বছরখানেকের মধ্যেই তাহার অধঃপতন ঘটিয়াছিল। ক্রমে প্রতিবেশীরা সকল কথা জানিতেও পারিয়াছিল, কিন্তু কেহই তাহার স্বামীকে এই অপ্রিয় সংবাদ প্রেরণ করে নাই। পত্র আসিবার পর মাতঙ্গিনী ও তাহার প্রেমিক মহাভাবনায় পড়িল। তাই তো 1 মাস পরে লইয়া যাইবে, আর দেখাশোনা হইবে না, এই জাতীয় চিন্তাই বোধ হয়। ক্রমে তাহাদের পরামর্শ হইল, সে আসুক, রাতারাতি তাহাকে হত্যা করিয়া লাশে পাথর বাঁধিয়া নদীর জলে ফেলিয়া দিলেই হইবে। কেহ জানিবে না, শুনিবে না। পরদিন প্রচার করিয়া দিলেই হইবে যে ভোরে উঠিয়া সে কলিকাতা চলিয়া গিয়াছে। নির্দিষ্ট দিনে হতভাগ্য স্বামী বাড়ি আসিয়া পৌঁছিল। প্রবাস যাপনকালে নিজেকে সকল রকম সুখ সুবিধা হইতে বঞ্চিত করিয়া অতি কষ্টে তাহার স্বল্প বেতন হইতে কিছু কিছু সঞ্চয় করিত। আসিবার সময় সেই সঞ্চিত অর্থে স্ত্রীর জন্য 1 জোড়া সোনার বালা সে গড়াইয়া আনিয়াছিল। তাহা স্ত্রীকে উপহার দিল। পথশ্রমে ক্লান্ত ছিল। একটু সকালেই নৈশ ভোজন শেষ করিয়া পুত্রসহ সে শয্যায় আশ্রয় লইল।
ছেলেটি তখন তাহার 5 বৎসরের হইয়াছে। তারপর কি ঘটিল? নদিয়া জজ আদালতে সেই 5 বৎসরের ছেলের মুখেই শুনুন। একদিন এক ব্যক্তি আমাদের বাড়ি আসিল। মাকে জিজ্ঞাসা করায় সে বলিল, তোর বাবা। আমি বলিলাম, আমার তো একটা বাবা রহিয়াছে। মা বলিল, এও তোর বাবা? সে বাবার কথা এ বাবাকে কিচ্ছু বলিস না। নতুন বাবা আমাকে কাছে লইয়া রাত্রে শয়ন করিলেন। আমায় কত চুমু খাইলেন, কত আদর করিলেন। আমি ঘুমাইয়া পড়িলাম। অনেক রাত্রে আমার ঘুম ভাঙিয়া গেলে দেখিলাম আমার মা ও পুরাতন বাবা ঘরের মাঝখানে দাঁড়াইয়া আছে। আমার নতুন বাবা, যে সেদিন আসিয়াছিল, তার গলা কাটা, রক্তে বিছানা ভাসিয়া যাইতেছে। দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। বাবা আমায় ধমক দিয়া বলিল, চুপ কর পাজি, চেঁচাবি তো তোর গলাও এমনি করে কেটে দেব। ভয়ে আমি চক্ষু মুদিলাম এবং ঘুমাইয়া পড়িলাম। গ্রামের একজন ডোম এই মোকদ্দমায় একটা প্রধান সাক্ষী ছিল। তাহার উক্তি হইতে এই প্রকাশ পায়। খুনের পর মাতঙ্গিনী তাহার প্রেমিককে বলিতে লাগিল, চলো এবার দুজনে লাশটা নদীতে দিয়ে আসি। সে ব্যক্তি বলিল, দাঁড়াও, একটু স্থির হয়ে নি। রক্ত দেখে আমার মাথাটা কেমন ঘুরছে। ভয় কি? একটু সবুর করো, সব ঠিক করে দিচ্ছি। কিছুক্ষণের পর সে ব্যক্তি বলিল, একবার চট করে বাইরে থেকে আসি। এই বলিয়া সে বাহির হইয়া যায়। রাত্রির অন্ধকারে কোথায় যে গেল, পুলিশ তাহার কোনো সন্ধান করিতে পারেন নাই। মাতঙ্গিনী বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতে লাগিল। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘণ্টা হইয়া গেল। তখন সে বুঝিতে পারিল তাহার পেয়ারের লোকটি এই অবস্থায় তাহাকে ফেলিয়া পলায়ন করিয়াছে। মাতঙ্গিনী তখন বাড়িতে তালা বন্ধ করিয়া সেই অন্ধকারে বাহির হইল। গ্রামের ডোমপাড়ায় গিয়া তাহার বিশ্বস্ত একজন ডোমকে জাগাইল। তাহার নিকট আমূল সমস্ত ঘটনা প্রকাশ করিয়া বলিল, তুমি আমার বাবা, তুমি আমার প্রাণ বাঁচাও। এখন মাত্র দুপুর রাত, রাতারাতি লাশটা নদীতে ফেলে দাও। তোমার পুরস্কার আমার হাতের এই নতুন বালাজোড়াটা। একটা তোমায় আমি এখনই দিয়ে যাচ্ছি, আগাম। আরেকটা কাজ শেষ হয়ে গেলেই তুমি পাবে। বলিয়া মাতঙ্গিনী এক হাতের বালা খুলিয়া ডোমকে দিল। সমস্ত শুনিয়া বালা লইয়া ডোম বলিল, আচ্ছা মা ঠাকুরুন, যা করবার আমি সব করছি। তামাকটা খেয়ে নি। খেয়ে আমার এক বন্ধু ডোমকেও ডাকি, তাকেও সঙ্গে নেওয়া দরকার। একলা তো আমি পারব না। অন্য বালাটা বরঞ্চ তাকেই দেবেন, সেও তো পুরস্কারের আশা করবে। আপনি বাড়ি যান, আমি আধ ঘণ্টার ভিতরেই তাকে সঙ্গে নিয়ে আসছি। মাতঙ্গিনী বাড়ি চলিয়া গেল। ডোম তামাক শেষ করিয়া অন্য কোনো ডোমকে জাগাইতে গেল না, সে গেল থানায়। দারোগাকে জাগাইয়া মাতঙ্গিনী যাহা যাহা তাহাকে বলিয়াছিল সমস্তই দারোগাকে জানাইল এবং বালাটিও দারোগাকে দিল। দারোগা সেই রাত্রেই গিয়া মাতঙ্গিনীকে গ্রেপ্তার করিলেন। অবশেষে সেশন জজের আদালতে মাতঙ্গিনীর বিচার হইল। কে যে হত্যা করিয়াছিল, মাতঙ্গিনীই গলা কাটিয়াছিল অথবা তাহার প্রেমিকই ওই কার্য করিয়াছিল, তাহা নির্ণীত হইল না। চাক্ষুষ সাক্ষী কেবলমাত্র সেই 5 বৎসরের বালক। কিন্তু আইন এই যে, যদি 2 বা ততোধিক ব্যক্তি একমত হইয়া কোনো দুষ্কার্য করে, তবে প্রত্যেকেই সমভাবে অপরাধী। পিনাল কোড ধারা 34। স্বেচ্ছাকৃত নরহত্যার ধারাতেই জজ মাতঙ্গিনীকে অপরাধী সাব্যস্ত করিলেন। কিন্তু স্ত্রীলোক বলিয়া দয়া করিয়া চরম দণ্ড অর্থাৎ ফাঁসি না দিয়া যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিলেন। জজ আদালত হইতে মাতঙ্গিনীকে প্রিজম ভ্যানে যখন জেলে লইয়া যাইত, সেই সময় পথের 2 ধারে কৃষ্ণনগরের লোক সারি দিয়া দাঁড়াইয়া থাকিত। গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র তাহারা অকথ্য ভাষায় মাতঙ্গিনীকে গালাগালি দিত।
কেহ গাড়ির কাছে যাইয়া তাহাতে থুতু ফেনিত, কেহ ছেঁড়া জুতা ফেনিত, এমনকি কাগজে মোড়া বিষ্ঠা পর্যন্ত গাড়িতে ছুড়িয়া মারিত। জনসাধারণের ক্রোধ এইভাবে আত্মপ্রকাশ করিত। তারকেশ্বরের মোহান্তের বেলায়ও এইরূপ ঘটিয়াছিল। মোহান্তের 4 বৎসর জেল হয়। হুগলি জেলে সে আবদ্ধ হইয়াছিল। গুজব রটিয়াছিল মোহান্তকে ঘানি টানাইতেছে। শহরে জেলের উৎপন্ন দ্রব্য বিক্রয়ের একটা দোকান ছিল। মোহান্তের নিষ্কাশিত সর্ষের তৈল সে দোকানে 1 টাকা সেরে বিক্রয় হইয়াছিল। তখনকার দিনে 1 সের সর্ষের তৈলের মূল্য 2 আনা 10 পয়সা মাত্র ছিল। আমি 40 বৎসর পূর্বে 4 আনা সের সর্ষের তৈল কিনিয়াছি। রায়বাহাদুর দীননাথ সান্যাল মশাই ছিলেন একজন সরকারি ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট সার্জন। ক্রমে তিনি সিভিল সার্জন পদে উন্নীত হইয়াছিলেন। এমন সময় পোর্ট ব্লেয়ারের মেডিকেল অফিসার স্বরূপ গভর্নমেন্ট তাহাকে বদলি করে। তিনি স্ত্রী পুত্রাদি লইয়া 5 বৎসর কাল পোর্ট ব্লেয়ারে কার্যে নিযুক্ত ছিলেন। তিনি আমাকে বলিয়াছিলেন, পোর্ট ব্লেয়ারে পৌঁছনোর অল্প দিনের মধ্যে আমি জানতে পারি যে মাতঙ্গিনী তথায় রহিয়াছে। একজন বাঙালি অফিসার আসিয়াছেন শুনিয়া মাতঙ্গিনী আমাদের বাসায় আসিল। আমার স্ত্রীর সহিত আলাপ করিয়া গেল। তারপর হইতে মাঝে মাঝে সে আসিত, আমার স্ত্রীর সহিত গল্পগুজব করিয়া চলিয়া যাইত। তখন সে বৃদ্ধা, সমস্ত চুল তার পাকিয়া গিয়াছে, কিন্তু তাহাকে দেখিয়া মনে হইত যৌবনে সে খুব সুন্দরীই ছিল। একদিন নির্জন পথে মাতঙ্গিনীর সহিত আমার সাক্ষাৎ হইল। আমি তাহার সহিত কথাবার্তা কহিতে লাগিলাম। অন্যান্য কথার পর বলিলাম, মাতঙ্গিনী, তোমার মতো আমিও নদিয়া জেলার লোক। কৃষ্ণনগরে আমার বাড়ি। ইহা আমার স্ত্রীর কাছে তুমি শুনিয়া থাকিবে। সেশন আদালতে যখন তোমার মোকদ্দমা হয় তখন আমি বালক, স্কুলে পড়ি। সে সময় লোকে বলাবলি করিত, খুনটা কে করিল? তুমিই করিলে, অথবা তোমার লোকই করিল? তাহা কিছুই জানা গেল না। এ বিষয়ে অন্য সকলের মতো আমার মনেও অত্যন্ত কৌতূহল ছিল। সে ঘটনার পর বহু বৎসর গত হইয়াছে। এখন তুমি আমায় সে কথা বলিবে? সান্যাল মশাই আমাকে বলিয়াছিলেন। এ কথা শুনিয়া মাতঙ্গিনী কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া নত মুখে রহিল। তারপর ধীরে ধীরে মুখ পশ্চাৎ দিকে ফিরাইয়া বলিল, সে কথা আজ আর জিজ্ঞাসা করবেন না।